ওপরে ওপর দিকে তাকিয়ে সেই উদুল্যমান ঘরের আলোয় আমি দেখলাম সে ঘরের দেওয়ালে নখ দিয়ে আঁচড় মেরে কিছু লিখতে চেয়েছে, নাকি নাকি কিছু আঁকতে চেয়েছে। নখের আঁচড় দেওয়ালে এতটাই গভীর যে রক্ত চামড়া পর্যন্ত উপরে দেওয়ালে লেপ্টে রয়েছে। মেট্রন, মেট্রন, বিনয়, বাসুদেব, শম্ভু, শম্ভু, তোমরা কোথায়? নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার 10। শিলিগুড়ি শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে রোজারিও অ্যাসাইলাম। সেখানে এসেছে এক নতুন রোগী। মেট্রন ডক্টর ঘোষালকে বারবার ওই রোগীর কাছে যেতে বাধা দেয়। এক ওয়ার্ড বয় গণেশ ছাড়া কেউই চায় না সে নতুন রোগীর চিকিৎসা করুক। কিন্তু কেন? আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক আবির রায়ের লেখা অ্যাসাইলাম। গল্প পাঠ ও প্রধান চরিত্রে জয়ন্তর ভূমিকায় আলাপন, অন্যান্য চরিত্রে কৌশিক, বিশ্বজিৎ, অর্ঘ্য, খুশি ও অভিষেক। শুরু হচ্ছে আজকের গল্প, লেখক আবির রায়ের অ্যাসাইলাম। শিলিগুড়ির উত্তরের শেষ প্রান্তে, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে বরফ ঢাকা পাহাড়ের চূড়া দেখা যায়, সেখানে রোজারিও অ্যাসাইলাম স্বাধীনতার সময় থেকে মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের সেবা করে চলেছে। হাসপাতালটি আকারে যে বিরাট বা অনেকখানি জমি নিয়ে তৈরি এমনটা নয়, তবে এখানে চিকিৎসা পেতে এই আশেপাশের জেলা থেকেও পরিবারেরা তাদের অসুস্থ স্বজনদের নিয়ে আসে। শহরের ওই দিকটা অপেক্ষাকৃত নির্জন, বেশি গাড়ি ঘোড়ার চলাচল নেই, জনবসতিও সে অর্থে তেমন নেই। দূরে একটা বন্ধ হয়ে যাওয়া পাইপের ফ্যাক্টরির পুরনো একটা চালা, হাইওয়ের দুধারে ঢেউ খেলানো ঘাস জমি, তাতে বড় বড় কোমরের সমান ঘাস হয়ে রয়েছে। তার মধ্যে দিয়ে পাথুরে রাস্তা এঁকে বেঁকে সোজা গিয়ে মিশেছে অ্যাসাইলামের ফটকের সামনে। আমি যেদিন এখানে বদলি হয়ে আসি, সেদিন আকাশে মেঘ ছিল। থমথমে পরিবেশে শেষ বিকেলে এসে এখানকার চার্চ বুঝে নেওয়ার সময় মনে হচ্ছিল এত প্রাণহীন আর বিষণ্ণ চেহারার হাসপাতাল এর আগে আমি কখনো দেখিনি। এখানে ঢুকলে আমাদের ডাক্তারদেরই মন হতোত্তম হয়ে যায়, আর রোগীদের কথা তো ছেড়েই দিলাম। গোটা চত্বর জুড়ে মরা গাছে ভর্তি। এসেই এখানকার মেনটেনেন্সের এক ভদ্রলোককে বলেছিলাম মরা গাছগুলো কাটিয়ে ফেলার জন্য, কারণ তা পেশেন্টদের জন্য হতাশা ব্যঞ্জন হতে পারে। আজ 3.5 মাস কেটে গেলেও গাছগুলো যেমন ছিল তেমনই রয়েছে। আমার বরাবরই মনে হয়েছে এই হাসপাতালের পরিবেশ এমন নীরস থাকার প্রধান কারণ এখানকার ওই স্টাফগুলো। এরা নিতান্তই কুঁড়ে এক প্রকার অসভ্য। কেউ কারোর সাথে ভালো করে কথা বলে না, কেউ একেবারে কোনো কাজও করে না, কারোর সাথে বসে দুদণ্ড কথা বলা যায় না। ডাক্তার হিসেবে আমি চিরকালই কর্তব্যপরায়ণ আর নিষ্ঠাবান। 24 ঘন্টা রোগীদের মাঝখানে থাকতে পারলে আমার ভালো লাগে। তাই আমার থাকার জায়গাটা যখন বাইরে কোথাও কোয়ার্টারে না দিয়ে এই হাসপাতাল চত্বরেই দিল, তখন আমি বেশ খুশি হলাম। এখানকার আবাসিক রোগীদের এক একজনের এক এক কাহিনী, নানা রঙের সব অতীত, নানান খেয়াল, নানান স্বপ্ন। কেউ একটু উগ্র, আবার কেউ বা শান্ত, কেউ একটু দুঃখী, আবার কেউ সারাক্ষণ উৎফুল্ল। এদের জগৎটা বড় মধুর।
তথাকথিত সুস্থ মানুষদের থেকে আলাদা, কিন্তু মধুর। এরা নিজেদের খেয়ালের জাল বুনে বেড়ায়, কেউ আবার প্রতিনিয়ত আঘাতের সাথে জুঝতে জুঝতে নিজের কল্পনার জগৎ বানিয়ে ফেলে তাতেই খুশি থাকে। আমার বেশ কাটছিল। বাড়ির কথা মাঝে মাঝে মনে পড়লেও সেখানে যাওয়ার তাগিদ খুব একটা অনুভব করতাম না। মা চলে যাওয়ার পর থেকে আমি দাদার সংসারেই থাকতাম, কিন্তু আমার বৌদিটা খুব একটা সুবিধের মানুষ নয়। অত্যন্ত সুবিধাবাদী আর স্বার্থপর মহিলা। আমি চিরকালই শিশু ভালোবাসি, কিন্তু আমার ওই একরত্তি ভাইজিটার ধারে কাছে আমাকে কোনোদিন খিঁচতে দিত না। তার উপরে তো নিত্য দুর্ব্যবহার, বিয়ে করে অন্য বাসায় উঠে যাওয়ার হুড়ো। আর্থিকভাবে আমি দাদার উপর কোনোদিনই নির্ভরশীল ছিলাম না, তাতেই এই। রোজগার না করে থাকলে যে কি হতো কে জানে। কাজেই বাড়ির প্রতি আমার তেমন টান নেই। এখানে গণেশ বলে একজন অল্প বয়সী কর্মচারী আমার দেখাশোনা করে। মাঝে মধ্যে আমার সাথে টুকটাক গল্প জমে ওঠে তার। বাকি স্টাফদের থেকে অনেকটা চটপটে আর হাসি খুশি। বিকেলের দিকে এক একদিন একটু ফুরসত পাওয়া যেত। তখন আমি আর গণেশ চায়ের কাপ নিয়ে দোতলার উত্তরের ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। ও নিজের বাড়ির অনেক কথা বলে। খড়গপুরে ওদের পৈতৃক ফিটে ছেড়ে আসতে হয় এক ওর কাকার অত্যাচারে। বিধবা মাকে নিয়ে শেষে শিলিগুড়িতে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় এসে ওঠে। তারপর এক কামরার বাসায় থেকে পড়াশোনা, তারপর চাকরি। তাকে দেখেই বোঝা যায় যে সে বুদ্ধিমান আর শিক্ষিত ছেলে। তার জামাকাপড়ের পরিপাট্য আর কথার ঝকঝকে বাচনভঙ্গি হাসপাতালের অন্য স্টাফদের থেকে তাকে অনেকটাই আলাদা করে দেয়। হাসপাতালের সুপার ডক্টর রাখহরি অধিকারী দাম্ভিক লোক। তার ব্যবহার ওই বাকি স্টাফদের মতনই, হয়তো তাদের থেকেও খারাপ। এরা কেন এই সামান্য বিষয়টা বোঝে না যে অর্ধেক মানসিক রোগী শুধুমাত্র ভালোবাসায় সেরে ওঠে। একটু হেসে কথা বলা, একটু মন দিয়ে রোগীর কথা শোনা, একটু বন্ধুত্ব, একটু একাত্মতা, এই সব মিলিয়ে মনের অর্ধেকটা ফাটল বুঝিয়ে দেয়। বাকিটা করে মেডিসিন। কেউ সারতে সময় নেয় 6 মাস, আবার কেউ 6 বছর। সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা। সন্ধ্যার পর ঘরের জানালাটায় গিয়ে দাঁড়াতে গিয়ে দেখি মেঘের ফাঁক দিয়ে আবছায়া গোল চাঁদের টুকরো দেখা যাচ্ছে। গণেশের মুখে জানতে পারি একজন নতুন আবাসিক এসেছে। রোগী, তবে উগ্র নয়, কিন্তু একটু অদ্ভুত। আজ সারা দিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। দোতলার বারান্দাটার পেছন দিকের পাল্লাগুলো ভাঙা, সেখান দিয়ে জল আসায় উত্তরের বারান্দাটা স্যাঁতস্যাঁতে ভেজা। দেওয়ালেও বহুদিন রং পড়েনি, তাই চুনকাম উঠে নোনা ধরে পলেস্তারায় ফাটল ধরেছে। অন্ধকার হওয়ার পর সেদিকে জানালাটায় গিয়ে দাঁড়িয়েছিলাম। পাহাড়ের দিক থেকে হিমেল হাওয়া দিচ্ছিল। এমন সময় গণেশ এসে খবরটা দিল। সেলের ভেতরটা আধো অন্ধকার। গণেশ আমায় দুয়ার অব্দি এগিয়ে দিয়ে নিচে চলে গেল। ভেতরে একটা বেঞ্চির উপর বসানো লোকটাকে। মাথার উপর একটা 40 পাওয়ারের টুম জ্বলায়, চোখের তলায় কারো ছায়া পড়ছে লোকটার। ভালো করে তাকিয়ে দেখলাম তার দিকে। লোকটা ধবল রোগগ্রস্ত, গায়ের চামড়া ফ্যাকাশে গোলাপি, মাথার চুল আর ভুরু উজ্জ্বল সোনালি চকচকে, গাল ভাঙা, হাত পা রোগা রোগা। ধবল রোগী বা অ্যালবিনোদের বয়স আন্দাজ করা খুব কঠিন, তাই ঠিক বুঝতে পারলাম না। আমি ঘরে ঢুকতে সে মুখ তুলে তাকালো। লোকটার চোখ দুটো দেখে আমি পেঁচিয়ে গেলাম। সাদাটে ধূসর চোখ। উপরের দিকে চাইতেই সে চোখ কুঁচকে নিল, যেন বাল্বের আলো চোখে পড়তেও তার কষ্ট হচ্ছে। আমি একটা চেয়ার টেনে তার মুখোমুখি বসলাম।
তা কি নাম আপনার? লোকটা খানিকক্ষণ তাকিয়ে রইল আমার মুখের দিকে। সে কি কানে খাটো? আমি প্রশ্ন করলাম আবার, এবার একটু জোরে, কিন্তু এবারেও সে কোনো উত্তর দিল না। তবে পাল্টা এমন একটা প্রশ্ন করল যা শুনে আমার বুকের ভেতরে একটা হালকা ধাক্কা খেলাম। তুই গত মাসে কিশনগঞ্জে লাইনে গলা দিয়েছিলিস না? মাথার উপরের বাল্বটা যেন তপ করে উঠল। বোধহয় ঝড় আসবে। আমি থমকে গেলাম, অবাকও হলাম, কিন্তু দমে গেলাম না। এমন অর্থহীন কথা বলা মানসিক রোগীদের পক্ষে অসম্ভব কিছু নয়। এদের জগৎটা আর 5টা মানুষের জগতের থেকে অনেক আলাদা। তারা দুনিয়াটাকে অন্য আঙ্গিকে, অন্য ভাবনায় দেখে। তাদের কাছে তাদের বাস্তবটাই ধ্রুব সত্য। কে বলল আপনাকে যে আমি এমন কাজ করেছিলাম? লোকটা আধ বোঝা চোখে খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে মুখটা নামিয়ে নিল, কোনো উত্তর দিল না। আমি তাকে আর কোনো প্রশ্ন করলাম না। যতক্ষণ তার কেস ফাইলটা আমার নামে বরাদ্দ হচ্ছে ততক্ষণ তাকে কোনো রকমভাবে জিজ্ঞাসাবাদ করা নীতিবিরুদ্ধ। আপনার কোনো রকম অসুবিধা হলে আপনি আমাকে বলতে পারেন। এরপরে আপনার জন্য অ্যাটেন্ডেন্ট বরাদ্দ হবে। আপনার দেখাশোনার ভার কেউ না কেউ নেবে। তবুও আমি এইখানেই থাকি, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। এই বলে বেরিয়ে এলাম ঘর থেকে। এই কথাগুলো আমি যে কোনো রোগীর সাথেই পরিচয় হলে বলে থাকি, সে আমার তত্ত্বাবধানে থাকুক বা নাই থাকুক। আমি মনে করি ডাক্তার হিসেবে প্রতিটা রোগীকে নিরুদ্বেগ বোধ করানোটা আমার কর্তব্য। তাতে সে পরবর্তীকালে দ্রুত চিকিৎসায় সাড়া দেয়। রাতে শোবার আগে লোকটার ঘরে উঁকি মেরেছিলাম। তার ঘরে 2টি শয্যা, একটায় সে শুয়ে রয়েছে আর অন্যটা খালি। কম্বল মুড়ি দিয়ে নড়াচড়া করছে না দেখে বুঝলাম সে ঘুমিয়ে পড়েছে। ঘরের মাথায় একটা 25 পাওয়ারের ডুম ঝোলে। তার টিমটিমে হলুদ আলো ঘরের কোনায় কোনায় পৌঁছায় না। শয্যার এক কোণটায় আবছায়া অন্ধকার। সেই অন্ধকারে মিশে লোকটা স্থির হয়ে পড়ে রয়েছে। ঘরের দেওয়ালগুলো ফাটল ধরা। অন্য শয্যাটায় গদি পাতা নেই, সেটা খালি পড়ে রয়েছে আধো অন্ধকার স্যাঁতস্যাঁতে দেওয়ালের গায়ে। থমথমে করিডোরের কোনো একটা ফাটল থেকে একটা ঝিঁঝি ডেকে চলেছে। একটা একটা কটু গন্ধ নাকে আসছে। লোকটা কি ঘরের মধ্যেই প্রস্রাব করেছে? এমন ঘটনা মানসিক রোগীদের ক্ষেত্রে অসম্ভব নয়। আমি এগিয়ে গেলাম দরজার দিকে। কয়েক মিনিট, তারপরেই গন্ধটা উবে গেল। না, বোধহয় আমার মনেরই ভুল। করিডোরের শেষে বাথরুম, হয়তো ঠিকঠাক সাফাই করেনি আজ। আমি চলে এলাম নিজের ঘরে। অন্যদিন বালিশে মাথা ঠেকাতেই আমার ঘুম চলে আসে। আজ কেন যেন ঘুম আসতে বেশ রাত হলো। অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে শেষে প্রায় মাঝরাতে ঘুমালাম। সকালে উঠতেও দেরি হলো। কাল বোধহয় সারা রাত বৃষ্টি হয়েছিল। আজ সকাল থেকে আকাশটা ছকছকে নীল। তুতে আকাশের গায়ে মাথা তুলে দাঁড়ানো পাহাড়ের পাঁচিলটাও আজ স্পষ্ট দেখা যাচ্ছে। বেলা বাড়লে আমি আগের রাতের নতুন রুগীটার কাছে গেলাম। গণেশের কাছে জানতে পারলাম আমার সাথে সে বরাদ্দ হয়নি। অন্য কোনো ডাক্তারের চিকিৎসায় থাকবে সে। তা মশাই, আজ আছেন কেমন? আমি তার ওয়ার্ডের দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম। আমার গলার আওয়াজে অল্প মাথা তুলে সে দেখল আমায়। তারপর মাথা নুইয়ে নিল, তারপর আবার তুলল, কিন্তু এবার তাকিয়েই থাকলো বেশ টানা অনেকক্ষণ। তারপর যেই কাজটা করলো সেটা একেবারে অপ্রত্যাশিত।
পেছন দিয়ে যাওয়া একটা ওয়ার্ড বয়কে হঠাৎ সে গলা উঁচিয়ে ডাকলো, শম্ভু, হে শম্ভু, এদিকে এদিকে এসো না একটু, এসো এসো। সাদাসিধে গো বেচারা ছেলে। লোকটার ডাক শুনে সে আমার পাশে গিয়ে দাঁড়ালো। লোকটা আবার একবার আমায় আর চোখে দেখে নিয়ে শম্ভুর দিকে ফিরে বলল, তোমার পাশে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, তাকে তুমি দেখতে পাচ্ছ? পাচ্ছ দেখতে পাচ্ছ? প্রশ্ন শুনে আমার কাটা যেন শিউরে উঠল। শম্ভু এক ঝলক আমার দিকে দেখে বলল, কেন পাবো না, এই তো দিব্যি দেখতে পারছি। কেমন দেখতে থাকে? এই তো লম্বা, ফর্সা, চোখে চশমা, দেখতে পাচ্ছি তো। লোকটা মাথা নিচু করল। আমি হাতের ইশারায় শম্ভুকে যেতে বললাম। শম্ভু চলে যেতেই আমি ওয়ার্ডের ভেতরে ঢুকলাম। রোগীর সামনে বসে বললাম, আপনার মনে কি চলছে আমাকে আপনি বলতে পারেন? লোকটা তার ফ্যাকাশে চোখের পাতাগুলো মেঝের দিক থেকে না সরিয়েই বলল, আসলে ঠিক বুঝতে পারি না কে রয়েছে আর কে নেই। মানে? লোকটা তার সাদাটে চোখ দুটো তুলে আমার চোখের দিকে চেয়ে বলল, আমি যাদের দেখি তাদের সবাই দেখতে পায় না। কেউ দেখতে পায় না তাদের, আমি শুধু দেখতে পাই। আমি তাকিয়ে রইলাম তার চোখের দিকে। কাঁচের মতোই ফ্যাকাশে আর ধূসর চোখ। কাদের দেখেন? লোকটা এপাশে ওপাশে দেখে গলা নামিয়ে বলল, যারা ওপারে চলে গেছে। ওপারে চলে গেছে মানে? বা যারা যেতে গিয়েও আটকে রয়েছে। আমি তাকিয়ে রইলাম তার মুখের দিকে। ঘরটা ছোট, পেছন দিকে উঁচু একটাই মাত্র খুপড়ি জানালা। দিনের বেলাতেও ভালো আলো ঢোকে না ঘরটায়। মৃত মানুষ। গত মাসে আমার বিড়ালটাকে কুকুরে কামড়ে টুকরো টুকরো করে দিয়েছিল। সে রোজ আসে রাতে আমার মাথার কাছে বসে থাকে। তার সবুজ চোখ মেলে সারা রাত তাকিয়ে থাকে আমার দিকে। আর মানুষ? বুঝতে পারি না কে আছে আর কে নেই। কাতারে ঘুরে বেড়ায় ওরা। কেউ কষ্ট নিয়ে, কেউ আকাঙ্ক্ষা, কেউ ভয়, কেউ বা প্রতিশোধের আশায় সবাই ঘুরে বেড়াচ্ছে। সবাই আছে। দেখতে পাই। তাই আমাকে দেখে মনে হয়েছিল যে আমি কিশনগঞ্জে মারা গিয়েছি। আপনার মতোই যেন। বলতে বলতে মাথার দুদিক চেপে ধরে ঘাড় নিচু করল লোকটা। আমি থেমে গেলাম। মনের মধ্যে উৎকণ্ঠা আর উত্তেজনার লাফা ফুটে চলেছে আমার। এমন কেস আমি এই প্রথমবার দেখছি এমনটা নয়। অবসাদে, স্বপ্ন বা নেশার ঘরে বা অনেকে নিজের মৃত আত্মীয়দের দেখেন কিন্তু সজ্ঞানে। এ তো খুব দেখা। আচ্ছা, মানে কি থেকে এমনটা শুরু হলো? কোনো ঘটনা নাকি কোনো শখ? যখন শুরু হয় তখন বোঝা যায় না, সব সত্যি মনে হয়।
সব পরিপাটি পরিপূর্ণ। তারপর 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 দম আটকে আসতে থাকে। মনে হয় নিজেকে শেষ করে দেওয়া, শেষ করে দেওয়া হচ্ছে সহজ ব্যাপার। সুইসাইডাল। এই তথ্যগুলো এর অ্যাটেন্ডিং মেডিককে দিতে হবে। হাসপাতালের নজরদারি বেশ ভালো, তাই হয়তো ওয়ার্ড বয়দের চোখ এড়িয়ে কিছু করতে পারবে না, কিন্তু তবুও একটু করার নজর রাখতে বলতে হবে। মানে নেশা টেশা কিছু? না 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 না। অনেক সময় অতিরিক্ত মদ্যপানের ফলে লিভার নষ্ট হয়ে টক্সিন রক্তে মিশিয়ে ভয়ঙ্কর ইলিউশন সৃষ্টি হয়। মনে হয় বাবা মা ভাই বোন সকলকে কেউ মেরে ফেলতে চাইছে, বা সকলে মিলে গণ আত্মহনন করে ফেলার চেষ্টা করছে, বা কেউ সারাক্ষণ নজর রাখছে, আড়ি পাচ্ছে, আক্রমণ করতে চাইছে। সেদিন বিকেলে জানতে পারলাম লোকটার ব্যাপারে বাকি তথ্যগুলো। লোকটার নাম বলরাম শর্মা, বয়স ওই 42, সেবকে বাড়ি। পরিবারের সাথে তেমন যোগাযোগ নেই, তবু খুব একটা পরিষ্কার লোক নয়। দুবার জেল খেটেছে। কিষানগঞ্জের ত্রাস ললিত যাদবের সাথে মেলামেশা ছিল, তারপর মনোবিকার হওয়ায় এখানে। ডক্টর জয়দেব ভান্ডারী বলরাম বর্মার দায়িত্ব পেয়েছেন। ডক্টর ভান্ডারীর সাথে আমারও প্রায় কথা হয়। উনি নিজেই মাঝে মাঝে আমার ঘরে আসেন, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারেন। আমার থেকে অনেক সিনিয়র ডাক্তার হলেও মেলামেশায় সিনিয়রিটি তিনি কখনোই দেখান না। কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় বলরামের ব্যাপারে ওনাকে বলতে গিয়ে ওনার ব্যবহারে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। বলরাম আমায় যা যা বলেছে আমি তাকে সব বললাম, সাথে নিজেরও কিছু মতামত ওনাকে জানালাম, যাতে ওনার চিকিৎসা একটু সুবিধে হয়। উনি যেন আমার কথাগুলো শুনেও শুনলেন না। ঘাড় নাড়লেন বটে, সময় দিলেন বটে, কিন্তু ভেতরে নিলেন না। যেন আমার পর্যবেক্ষণগুলো ওনার কোনো কাজেই লাগবে না, বা বলরাম বর্মা সম্পর্কে কোনো তথ্য আদেও কোনো গুরুত্ব রাখে না। বিকেলে বলরামের সাথে আর একবার দেখা হয়েছিল। তাকে তখন চা দেওয়া হয়েছিল। সে চুপচাপ বসে চা খাচ্ছিল। আমি তার ঘরে ঢুকিনি, বাইরে থেকে হেসে চলে গেছি। কিন্তু সমস্যাটা শুরু হলো পরের দিন রাত থেকে। তখন প্রায় রাত 2টো। আমার ঘরে আমি ঘুমে ডুবে। এমন সময় কানে ফিসফিসের একটা শব্দ শুনলাম। চোখ মেলতেই দেখি কাঁচুমাচু মুখে গণেশ এসে জানালার গড়াদের ফাঁক দিয়ে আমাকে ডাকছে। ধর্মর করে উঠে বসলাম। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, শুনছেন? ডাক্তারবাবু। কি ব্যাপার গণেশ? দরজাটা একবার খুলবেন, নতুন পেশেন্টকে নিয়ে সমস্যা হচ্ছে। তাড়াহুড়ো করে খুললাম দরজাটা। যা ভেবেছিলাম ঠিক তাই। নতুন পেশেন্ট বলতে সে বলরামের কথাই বলছে। কি হয়েছে তার? করিডোরের আলোগুলো নিভিয়ে আমি সবে শুতে যাব, এমন সময় দেখি সে মেঝেতে শুয়ে শুয়ে গোঙাচ্ছে। ঘরের ভেতর গিয়ে তাকে ডাকতেই বিকট চিৎকার করে চোখ উল্টে গেল। গায়ে হাত দিয়ে দেখি জ্বরে গা আগুন, প্রেশারও ওপরেরটা প্রায় 170। সর্বনাশ! কথা না বাড়িয়ে সোজা গণেশের পেছন পেছন দৌড়ালাম বলরামের ঘরের দিকে। ডক্টর ভান্ডারী সন্ধ্যাবেলায় ডিউটি শেষ করে বাড়ি ফিরে যান। যেহেতু আমি আবাসিক হয়ে রয়েছি, তাই গণেশ প্রথমেই আমাকে খবর দেওয়াটা শ্রেয় বলে মনে করেছে। আমি ঘরে ঢুকতেই দেখি জনাদই ওয়ার্ড বয় পৌঁছে গেছে বলরামের ঘরে। তারা বলরামের মুখে চোখে জল দিয়ে তাকে খাটে শুইয়েছে। আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম, নাম ধরে ডাকলাম তার। সে চোখ খুলল, ভাষা ভাষা দৃষ্টিতে একবার আমার দিকে তাকালো,
তারপর বাকিদের দিকে। তারপর হঠাৎ তার গোলাপি মুখটা বেঁকে বিকৃত হয়ে গেল। গলার রগ ফুলিয়ে প্রচন্ড ত্রাসে চিৎকার করে উঠল সে। ওকে সরিয়ে নাও, ওকে সরিয়ে নাও, ওকে সরিয়ে নাও, ওকে সরিয়ে নাও। মেট্রন দৌড়ে এসে ঘরে ঢুকলেন, আর ঢুকতেই এমন ব্যবহার করলেন যা আমি একদম আশা করিনি। আপনি দয়া করে নিজের ঘরে ফিরে যান, যান। কথার টোনটা শুনে আমার মাথা থেকে পা অব্দি চলে গেল। ওনার নার্ভ ব্রেকডাউন হওয়ার পথে, প্রেশারও আকাশ ছোঁয়া, আর ডক্টর ভান্ডারিও তো নেই, তাই। সেটা স্যার কাল সকালে এলে যা ভালো বুঝবেন তখন করবেন। আপনি ঘরে যান, ঘরে যান ইমিডিয়েট। ওনার পেশেন্টের কিছু হলে স্যার আমাদের ছেড়ে কথা বলবেন না। চলুন, বেরোন এখান থেকে। আর যদি আজ রাতে পেশেন্টের কিছু হয়ে যায় তাহলে তার দায়িত্ব কিন্তু আপনার। এই যে আপনারা সকলে কিন্তু সাক্ষী রইলেন। মহিলার মুখের সামনে আঙুল তুলে কথাগুলো বলে রাগে কচকচ করতে করতে বেরিয়ে গেলাম ঘর থেকে। একজন মেট্রনের এত বড় স্পর্ধা হয় কিভাবে? ডক্টর ভান্ডারি তো ভালো মানুষ বলেই জানতাম। তাঁর আশকারাতেই কি এদের এত সাহস বেড়েছে, নাকি সুপারের কাছে খুঁটি ধরা এদের? এরা কেন একজোট হয়ে সবাই দুর্ব্যবহার করে? এরা কি কোনো ষড়যন্ত্রের অঙ্গ? রোজারিও অ্যাসাইলামে কি কোনো রহস্য রয়েছে যা এরা সকলে মিলে গোপন রাখে? তাই নতুন মানুষের সাথে প্ল্যান করে এই দুর্ব্যবহার। ফিরে এলাম নিজের ঘরে। রাতে ঘুম হলো না। অনেকগুলো চিন্তা মাথার মধ্যে ঘুরতে লাগলো। কেন আমাকে দেখতে দিল না বলরামকে? আচ্ছা, আমাকে ডেকে গণেশ তো কোনো ভুল কাজ করেনি। মেট্রনের কি স্বার্থ থাকতে পারে? আর তার থেকেও বড় প্রশ্ন, বলরাম আমায় দেখে অমন ভয় পেল কেন? সে কি বিশ্বাস করে যে আমি কিশনগঞ্জের রেল লাইনে গলা দিয়েছিলাম? কতটা আতঙ্কের হতে পারে একজনের জন্য যে জীবিত আর মৃত মানুষের তফাৎ বুঝতে না পারা? এটা কি কোনো রোগ, নাকি কোনো অভিশাপ? নিজের মৃত আত্মীয় স্বজনদের দেখতে পাওয়া মানুষ আমি দেখেছি। মহাপুরুষ, গুরু বা মৃত পোষ্যদেরও দেখতে পায় এমন মানুষ পেয়েছি। কিন্তু দৈনন্দিন জীবিত মানুষের ভিড়ে ঘুরে বেড়ানো গত হয়ে যাওয়া মানুষের প্রতিচ্ছবি দেখতে পাওয়া, আর তা এতটাই জলজান্ত আর স্বাভাবিকভাবে যে আসল নকলের তফাৎ করতে না পারা, এমন উদাহরণ তো আগে কখনো পাইনি। এ কি সত্যি কোনো ব্যারাম, নাকি বলরামের মস্তিষ্কের ত্রুটি, নাকি তারা সত্যি আসে? সত্যি তারা ঘুরে বেড়ায় বলরামের আশেপাশে? আচ্ছা, এমনটাও কি সম্ভব? একজন মনোরোগের ডাক্তার হয়ে আমি সত্যি এসব ভাবছি? নিজেকে সামলে নিলাম। না, এমন আবার হয় নাকি? বলরাম একজন অসুস্থ মানুষ, তাকে সুস্থ করে তোলা এই হাসপাতালের কর্তব্য, আর কিচ্ছু নয়। পঞ্চভূতের শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলে আর কেউ সেই অবয়বে ফিরে আসতে পারে না। এই অসম্ভব। সবটাই তার হ্যালুসিনেশন, সবটাই তার খোয়াব। মাথায় আর কিচ্ছু ঢুকছে না। পরের 3 দিন বলরামের অবস্থা আরো খারাপ হলো। মেট্রনের ওরকম ব্যবহারের পর আর আমি বলরামের ঘরে যাইনি। ডক্টর ভান্ডারিকে বলায় উনিও দেখলাম ব্যাপারটা নিয়ে মেট্রনকে কথা শোনালেন না, উল্টে আমার সাথে ছেলে ভোলানোর মতো ব্যবহার করলেন। সেটা আমি ভালোই বুঝলাম। এতদিনে আমার এটাও খেয়াল হলো যে আমায় এখানে নিতান্তই আরএমও গোছের বানিয়ে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো পেশেন্টেরই পুরোপুরি দায়িত্ব আমায় দেয়নি এরা। আমার মনে খটকার পাহাড় জমতে লাগলো। কি করে এরা রোগীদের সাথে?
এই ঝিমঝিমে শ্যাওলাধারা হাসপাতালে শহর থেকে অনেক দূরে একগুচ্ছ অসুস্থ মানুষকে পুরে দিয়ে এরা কি কোনো অসামাজিক বা অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে আছে? সুপার সাহেব, ডক্টর ভান্ডারী, ওয়ার্ড বয়রা, মেট্রন সকলে কি এই ষড়যন্ত্রের অঙ্গ? আজ অব্দি তো এখান থেকে কাউকে ঠিক হয়ে বেরোতে দেখিনি। কেন? এরা কি পাগল পুষে রাখে অন্য কোনো উদ্দেশ্যে কাজে লাগানোর জন্য? নাকি আরো ভয়ঙ্কর, আরো নির্মম কোনো খেলা চলে রোজারিও অ্যাসাইলামের স্যাঁতস্যাঁতে চার দেওয়ালের ভেতরে? এদের মধ্যে গণেশ একটু আলাদা। সে মনের কথা বলে, ভালো ব্যবহার করে, দুদণ্ড এসে পাশে বসে, কিন্তু বুঝি সেও আতঙ্কে আছে। তার চোখ মুখ সেটা বলে দেয় কিছু একটা ঘটে চলেছে এখানে প্রতিনিয়ত। আমি গন্ধ পাই, প্রতি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে পারি। আমার চোখের সামনে একটা স্বচ্ছ পর্দা ফেলা রয়েছে। তার অন্তরালে যা ঘটছে তা আমাকে জানতেই হবে। জানি না কিভাবে, কিন্তু এই চার দেওয়ালের মধ্যে সবকিছু স্বাভাবিক আছে এটা না, এটা কোনো মতেই হতে পারে না। শনিবার দুপুর থেকে মেঘ করল। ক্যান্টিনে একটা পুরনো টেলিভিশন সেট আছে। সকাল থেকে সেখানে ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। ঠিক 4:30 নাগাদ মাথার উপরের আকাশ রাতের মতো অন্ধকার ছেয়ে দিয়ে তুমুল ঝড় উঠল। আমি তাড়াহুড়ো করে আমার ঘরের জানলা বন্ধ করলাম। আজ রাজবংশীদের কি একটা পরব থাকায় বেশ কয়েকজন বাড়ি চলে গিয়েছে। হাসপাতালে স্টাফ এমনিতেই কম। আজ সকাল থেকেই হাসপাতাল ছিল আরো বেশি ফাঁকা। ঝড়টার সাথে সাথে সামনের জমির লম্বা লম্বা ঘাসগুলো দুলে উঠে প্রচন্ড হাওয়ায় শুয়ে পড়ল মাটির সাথে। সামনের ব্যালকনিটা থেকে দূরের হাইওয়েটা দেখা যায়। ওই হাইওয়েটা। হাওয়ার দমকে এমন ধুলো উড়ল যে ঘাস জমির পর সব কিছু অদৃশ্য হয়ে গেল। বাকিদের সাথে হাত লাগিয়ে আমি দরজাগুলো বন্ধ করে দোতলায় এসে দাঁড়াতেই থমকে গেলাম। প্যাসেজের শেষ মাথায় বলরামের ঘর। সেখান থেকে একটা অস্ফুট শব্দ কানে আসছে। কান পাতলাম। ঝড়ের শব্দ ছাপিয়ে অন্য কোনো শব্দ কানে ঢোকা দুষ্কর, কিন্তু খুব মন দিয়ে শুনলাম সেটা কোনো ফুঁপিয়ে কান্নার শব্দ। কি হলো কি বলরামের? পায়ে পায়ে এগিয়ে গেলাম সেদিকে। গিয়ে দাঁড়ালাম তার চৌকাঠের বাইরে। মেঝেতে বসে রয়েছে বলরাম, হাঁটু মোড়া। তার মাথার উপর ঘরের বাল্বটা হাওয়ার দাপটে ডান দিক থেকে বাঁ দিকে দুলে চলেছে। সেই সাথে মেঝেতে বসা বলরামের ছায়াটাও ঘরের এই দেওয়াল থেকে ওই দেওয়ালে নড়ে চলেছে। বলরাম! আমার ডাকে সেই বিদঘুটে কান্নাটা থামল। মুখ তুলল বলরাম। দেখি তার তকতকে গোলাপি মুখটা রক্ত রাঙা হয়ে গিয়েছে। গলার শিরা উপাশিরা ফুলে উঠেছে। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে একটা অদ্ভুত পৈশাচিক শান্তির অভিব্যক্তি। যেন কোনো পাঁজর ভাঙা যন্ত্রণা তাকে ভেতর থেকে নিংড়ে নিচ্ছে, অথচ মুখে তার কষ্টের অভিব্যক্তিটা পৌঁছাচ্ছে না। গলা শুকিয়ে গেল আমার। বলরাম তার ফ্যাকাশে ধূসর চোখ দুটো মেলে আমার দিকে তাকিয়ে আছে। কেউ যেন তার মেরুদণ্ডে একটা অদৃশ্য ছুরি ঢুকিয়ে মোচড় দিচ্ছে বারবার। চোখ দিয়ে তার ঝরঝর করে জল পড়ছে, কিন্তু মুখ দুটো দুবার কেঁপে থেমে গেল।
বলতে গিয়েও সে শব্দ ভুলে গেছে। এ কি করছো বলরাম? নিচের দিকে তাকিয়ে আমি আঁতকে উঠলাম। বলরামের বুড়ো আঙুলটা বাদে বাকি 8টা আঙুলের নখ ক্ষত বিক্ষত হয়ে থকথকে রক্ত জমে রয়েছে। আমি তুলে ধরলাম আঙুলগুলো, হাত দুটো থরথর করে কাঁপছে। কিন্তু তার কাঁচের মতো চোখ দুটো সে একবারও আমার মুখ থেকে সরায়নি। লাল হয়ে গিয়েছে তার সাদা চোখের অংশগুলো। গলার রগে যেন রক্ত উঠে এসছে তার। ওপর দিকে তাকিয়ে সেই উদুল্যমান ঘরের আলোয় আমি দেখলাম সে ঘরের দেওয়ালে নখ দিয়ে আঁচড় মেরে কিছু লিখতে চেয়েছে, নাকি কিছু আঁকতে চেয়েছে। নখের আঁচড় দেওয়ালে এতটাই গভীর যে রক্ত চামড়া পর্যন্ত উপরে দেওয়ালে লেপ্টে রয়েছে। মেট্রন, বিনয়, বাসুদেব, শম্ভু, তোমরা কোথায়? আমার চিৎকার করিডোরে প্রতিধ্বনিত হয়ে আমার কাছে ফিরে এলো। আমার কাছে কি হলো? কেউ সাড়া দিল না কেন? সবাই গেল কই? বাইরে বেরিয়ে এলাম করিডোরের। অন্ধকার নিঝুম করিডোর। কেউ কোথাও নেই। দৌড়ে গিয়ে উঁকি মারলাম পাশের শেডগুলোতে। শূন্য, সব শূন্য। কেউ কোথাও নেই। বাকি পেশেন্টরা কোথায় গেল? সব ওয়ার্ড বয়, মেট্রন, সাফাই কর্মী সবাই কি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল নাকি? করিডোরের সিঁড়ির ল্যান্ডিং, বাথরুম, শেল সব নিস্তব্ধ। এই ভুতুরে রোজারিও অ্যাসাইলামে শুধু আমি আর ওই বলরাম। অন্ধকার করিডোরের তুফানের বাতাস যেন বুক ফাটা কান্নায় কুমড়ে উঠল। আতঙ্কে আমার বুকটা বরফ হয়ে গেল। আমি কোথায়? কোনো এক মরণের মায়াজাল আমায় বন্দি করে এই নারকীয় খোয়াবের নাক পাশে জড়িয়ে ফেলছে একটু করে। গণেশ, তুমি কোথায়? হঠাৎ কান ফাটানো শব্দে বাজ পড়ল একটা কাছেই কোথাও। পলকের মধ্যে অন্ধকারে ডুবে গেল করিডোর। আমি থমকে গেলাম। আবার সেই গন্ধটা, উৎকট নাক জ্বালানো মানুষের প্রস্রাবের গন্ধ। কি ঘটছে অন্ধকারে ঘরের মধ্যে? কেউ একটা রয়েছে এখানে, আমি আর বলরাম ছাড়াও। বলরাম! একটু থমকে আবার সেই দম আটকানো কান্নার শব্দ কানে এলো। হঠাৎ সেই নিকষ কালো অন্ধকারে কেউ যেন আমার পা জড়িয়ে ধরলো। ভয়ে আমি চিৎকার করে উঠলাম। জানলার খুপড়ি দিয়ে আসা বিদ্যুতের আলোয় আমি দেখলাম বলরাম আমার পা জড়িয়ে ধরে থরথর করে কাঁপছে। আমি নিচু হওয়ার আগেই বিদ্যুৎ গতিতে কিছু যেন একটা বলরামের শরীরটাকে এক ঝটকায় অন্ধকারে টেনে নিল। আমি হুমড়ি খেয়ে পড়লাম সামনে। মাথা তুলতেই আমার সারা শরীরটা অবশ হয়ে গেল। বিদ্যুতের আলোয় আমি দেখলাম শূন্যে প্রথমে বলরামের শরীরটা ধনুকের মতো উল্টে দিকে ফেঁকে মুচড়ে গেল। ঝড়ের শব্দ ছাপিয়ে তার হাড় টুকরো হওয়ার শব্দ আর কুকিয়ে ওঠার শব্দ আমার কানে এলো। তারপর পুরো শরীরটা যেন কেউ ধোবার কাপড় কাচার মতো আছাড় মারলো কংক্রিটের দেওয়ালে। মাথাটা ধাক্কা খেয়ে ঘাড় থেকে পেছন দিকে তুবড়ে গেল। তারপর পেছন দিকে টেনে আবার আছাড়। খুলির হাড়গুলো টুকরো হওয়ার শব্দ কানে যেতেই আমি গড়িয়ে মেঝেতে পড়ে গেলাম। চোখে যেন নিশ্চিদ্র অন্ধকার। জ্ঞান ফিরতে কতক্ষণ লেগেছিল ঠিক জানি না। চোখ খুলতেই বুঝলাম গা নড়াচড়া করার আর ক্ষমতা নেই।
নাকে অক্সিজেনের নল, হাতে স্যালাইনের চ্যানেল। চোখ এদিক ওদিক ঘোরাতেই বুঝলাম এটা আমারই ঘর। আমি রোজারিওতেই আছি। পরক্ষণে আতঙ্কে আমার বুকটা যেন হিম হয়ে গেল। আমার শয্যার পাশে পর্দা টাঙানো, তার ঠিক ওপারে একটা গলার স্বর। হ্যাঁ, খুব খুব চেনা গলার স্বর। হ্যাঁ, মেট্রন। না না না, তাহলে আমি এই রোজারিও অ্যাসাইলামেই একা নই। পুরোটাই আমার দুঃস্বপ্ন ছিল। আমার দোতলার করিডোরের শেষ ঘরটায় গেলেই হয়তো আমি বলরামকে আমার ভাবনাটা থমকে গেল, কারণ পর্দার ওপারে বলরামের নাম আমার কানে এসেছে, আর সাথে দুটো শব্দ, অটপসি আর মার্ডার। কান খাড়া করলাম। মেট্রনের কণ্ঠস্বর আমার চেনা হলেও অপর একটি কণ্ঠস্বর আমার অচেনা। মেট্রন বলছেন, কাল রাতে স্টাফ এমনিতেই কম ছিল, লোডশেডিং হয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আমরা আলো নিয়ে দোতলায় এসে দেখি এই কাণ্ড হয়েছে। আশেপাশের পেশেন্টরা বলরাম বর্মার ঘর থেকে চিৎকার শুনে অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিল। আমরা এসে লণ্ঠনের আলোয় প্রথমে জয়ন্তকে পড়ে থাকতে দেখি, আর তারপরে ঘরে ঢুকতেই দেখি বলরাম ওরকম মাথা থ্যাতলানো অবস্থায় পড়ে রয়েছে। দ্বিতীয় পুরুষের কণ্ঠ কানে এলো এবার। সম্ভবত উনি ডাক্তার, তবে এই হাসপাতালের নয়। হয়তো আমার জন্যই বিশেষভাবে কাউকে কল দেওয়া হয়েছে। ভাগ্য ভালো জয়ন্তবাবুর চোট গুরুতর নয়, শরীরের থেকেও আঘাতটা মনে বেশি। এনিওয়ে, আমি ডক্টর ভান্ডারীর সঙ্গে কথা বলে নেব, উনি যদি একটা রেগুলার কাউন্সিলিং এর ব্যবস্থা করতে পারেন। তবে বলরামের মৃত্যুটা সত্যি প্যাথেটিক এন্ড ব্রুটাল এবং কাকতালীয়। আগে স্যার, বলরাম বর্মা এখানে কোর্টের নির্দেশে এসেছিল। এর আগে স্পেশাল সংশোধনাগারে ছিল, সেখান থেকে মনোবিকার, তারপর আইনের দ্বারস্থ, আর শেষে এখানে। বলরাম জেলে ছিল? কি করেছিল সে? খুন। একটা পুরনো বাড়ি প্রমোটিং সংক্রান্ত কারণে তার সাথে সেই বাড়ির মালিকের দূর সম্পর্কের এক ভাগ্নের বচসা হয়। বলরাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে ছেলেটাকে কংক্রিটের চাঙড়ে মাথা থেতলে মারে। ওদের পান্ডা ললিত টাকার জোরে বেঁচে গেলেও জিলে যায় বলরাম। কাকতালীয়ভাবে যেই ছেলেটিকে তারা মারে সে এই হাসপাতালেরই স্টাফ ছিল। খুব ভালো ছেলে ছিল, সবসময় হাসি খুশি মিশুকে। নাম গণপতি বিষয়, আমরা গণেশ বলে ডাকতাম। নাকের নলটা দিয়ে হঠাৎ অক্সিজেন আসা বন্ধ হয়ে গেছে। বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল আমার। না 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 না, এটা নিশ্চয়ই অন্য কোনো গণেশ নিশ্চয়ই। মাথাটা ঘুরতে লাগলো আমার। বলরামের মরা মানুষ দেখতে পাওয়া, জ্যান্ত আর মরা তফাৎ না বোঝা। সেদিন রাতে সে আমায় নয়, আমার পেছনে দাঁড়িয়ে থাকা গণেশকে দেখে ভয় পেয়েছিল। বলরাম কি তাহলে গণেশের হাতে? গণেশ কি এইভাবে তার জিজ্ঞাসা মেটালো? কিন্তু বলরাম না হয় মৃতদেহ দেখতে পেত। আচ্ছা, আমি কিভাবে গণেশকে? এই কারণেই আমি জয়ন্তকে দূরে রাখতাম বলরামের থেকে। কি কারণে? দুজনেরই সিমিলার ট্রিগার।
তফাৎ শুধু এইটুকু যে জয়ন্ত ঘোষাল শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে, সাইকোলজির ছাত্র, কিন্তু তারপর হায়ার স্টাডিজ করতে করতে মাদকের নেশা, সেই থেকে কেমিক্যাল ইমব্যালেন্স, ম্যানিয়া, ডিলিউশন, ভুল দেখা, ভুল শোনা, সকলকে শত্রু মনে করা, ব্লা ব্লা ব্লা। নিজের 1.5 বছরের ভাইজিকে কুয়োয় ফেলে মেরেছিল সে। তার বাড়ির লোক তাকে জেলে দেয়নি ঠিকই, কিন্তু এখানে দিয়ে যায়। সে নিজেকে ডাক্তার ভাবে, বারবার রোগীদের ঘরে গিয়ে তাদের চিকিৎসা করতে চায়। এখানে এসেই চারদিকে সে মরা গাছ পর্যন্ত দেখতে পেত, অথচ গোটা ক্যাম্পাসটাতে একটাও মরা গাছ নেই। দুজনকেই ডক্টর ভান্ডারী দেখছিলেন। উনি বলেছিলেন যেন এরা একে অপরের সাথে না মেশে। বলরামের সাথে তার সখ্যতা হতে শুরু হতেই আমি তাদের আলাদা করার চেষ্টা করি, কারণ একে অপরের সংস্পর্শে থাকলে দুজনের রোগ আরো বেশি করে মাথাচাড়া দেবে, একে অপরের প্রতি ভায়োলেন্টও হয়ে যেতে পারত। আমার আশঙ্কা কাল হয়তো তাই হয়েছিল। বলরাম হয়তো জয়ন্তরী হাতে। আমি আমি মাথা নাড়ালাম না, পড়ে রইলাম সেই সেই একইভাবে। মাথার উপরের পাখাটা কেমন যেন গতি হারাচ্ছে ধীরে ধীরে। আমি জানি বাইরের ডাক্তার দেখে মেট্রন সব কথা বানিয়ে বলেছে। হ্যাঁ, এরা সবাই একসাথে মিলে আছে। হয়তো আমায় কোনো ওষুধ খাইয়ে অবশ করে এখানে শুয়ে রেখেছে। হ্যাঁ, আমি জানি। আর এর তলায় করে চলেছে মারাত্মক ষড়যন্ত্র। এসব আর বাইরের জগতের আমাকে আর এই বাইরের জগৎকে বিভ্রান্ত করার চেষ্টা। আমি বুঝতে পেরেছি। আমি জানি কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। হ্যাঁ, সব খোয়াব আমার মন করা। আর কোথাও কিচ্ছু হয়নি। ওই যে জানলার বাইরে বলরাম দাঁড়িয়ে আছে। ওই যে বলরাম। শেষ হলো আমাদের আজকের গল্প অ্যাসাইলাম। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।